এফবিআই এর তদন্তের জেরে ট্রাম্পের ক্ষমতা হারানোর আশঙ্কায় কমিকে বরখাস্তের কারণ। অভিযোগ, ডেমোক্র্যাটদের তদন্তে নিজের নাম ছিল না, দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা নিউ ইয়র্কে সফল হবে না, বাংলাদেশি সহ এশীয়দের আশ্বস্ত করলেন মেয়র। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং রাজনৈতিক সমঝোতায় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের একমাত্র পথ, মন্তব্য পুতিনের। পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে এফবিআই এর তদন্তে নিজের নাম ছিল না বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এফবিআই প্রধানের পদ থেকে জেমস কমিকে বহিষ্কার করার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ট্রাম্প এই দাবি করেন। এই বরখাস্তের নেপথ্যে প্রেসিডেন্সি হারানোর ভয় এবং সত্যতা আড়াল করার প্রচেষ্টা থাকতে পারে বলে অভিযোগ ডেমোক্র্যাটদের। তবে এই ঘটনায় রুশ মার্কিন সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রধান জেমস কমির বরখাস্তের বিষয়ে বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কারো সুপারিশে নয়, একক সিদ্ধান্তে তিনি কমিকে অপসারণ করেছেন। কমিকে অভিনেতা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, হিলারির ইমেইল তদন্তে সঠিক ব্যাখ্যা দিতে না পারায় এবং আস্থাহীনতার কারণে কয়েক মাস আগে থেকেই তাকে দায়িত্ব থেকে সরানোর পরিকল্পনা চলছিল। অথচ আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, উপ অ্যাটর্নি জেনারেল রড রোজেস্টেইনের পরামর্শক্রমে জেমস কমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। সাক্ষাৎকারে ট্রাম্প তার বিরুদ্ধে এফবিআই এর কোনো তদন্ত চলছে না বলেও দাবি করেন। কমির বিষয়ে অ্যাটর্নি জেনারেলরা পরামর্শ দেওয়ার আগেই আমি তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেই। কমির কাছে আমি জানতে চেয়েছি যে এফবিআই তদন্তে আমার নাম আছে কিনা। তিনি আমাকে জানান, আমার ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। জেমস কমি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকালীন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল ফাঁস এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছিলেন। তদন্ত কমিটিতে বিচার বিভাগের কেউ না থাকায় তদন্তে অগ্রগতি হচ্ছে না, এমন দাবি তুলে সিনেটের গোয়েন্দা কমিটির কাছে আইনজীবীদের সংশ্লিষ্ট করার পাশাপাশি আনুষঙ্গিক সহায়তা চান কমি। এ কারণেই তিনি বরখাস্ত হয়েছেন বলে দাবি সিএনএনের। তবে গণমাধ্যমের এই দাবি অস্বীকার করে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক সারাহ ইসগুর বলেন, তদন্তের ক্ষেত্রে কমি কোনো সহায়তা চাননি। প্রেসিডেন্সি হুমকির মুখে পড়তে পারে এমন আতঙ্ক থেকে এবং নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা আড়াল করতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার। তবে কমির অপসারণের এই ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কমির বরখাস্তের কারণে রুশ মার্কিন সম্পর্ক খারাপ হবে এমনটা ভাবা হাস্যকর। ট্রাম্প তার দেশের আইন ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নিয়েছেন, এ নিয়ে আমাদের কিছুই বলার নেই। কমিকে অপসারণের ফলে তদন্ত প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়বে বলে বিশ্লেষকরা দাবি করলেও এফবিআই এর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান এবং কমির একসময়কার সহযোগী অ্যান্ড্রু মেকাইবে নিয়ম মাফিক কাজ চলবে বলে জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্তে যথেষ্ট তথ্য তাদের কাছে আছে, এজন্য আনুষঙ্গিক কোনো সহায়তার প্রয়োজন নেই। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাতে পারে বলে উদ্বেগ জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার 6 কর্মকর্তা। বৃহস্পতিবার সিনেটের এক শুনানিতে গোয়েন্দা প্রধান ড্যান কোটস বলেন, মার্কিন প্রশাসনের জন্য মস্কো এখনো অনেক বড় হুমকি এবং ভবিষ্যতেও দেশটিকে হুমকি হিসেবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে তারা মস্কো ভিত্তিক ইন্টারনেট সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি ল্যাবসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন, যদিও সংস্থাটির বিরুদ্ধে তারা নির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেননি। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা হুমকির মুখে পড়ার পেছনে তারা রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার তৎপরতাকে দায়ী করেন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে উল্লেখ করে গোয়েন্দা কমিটির সদস্যরা বলেন, ভবিষ্যতে রাশিয়ার এমন কোনো উদ্দেশ্য থেকে থাকলে তা প্রতিহত করা হবে।
যুক্তরাষ্ট্রে অভিবাসীদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে ট্রাম্প প্রশাসনের অপচেষ্টা নিউ ইয়র্কে সফল হবে না বলে মন্তব্য করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। এছাড়া এশিয়া প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ উপলক্ষে মেয়রের সরকারি বাসভবনে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ সহ এশিয়ার বাসিন্দাদের এভাবে আশ্বস্ত করেন মেয়র ব্লাজিও। তিনি বলেন, নিউ ইয়র্কের পুলিশ বন্ধু হিসেবে সবসময় অভিবাসীদের পাশে থাকবেন। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবিতে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। এশিয়া প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ উপলক্ষে নিউ ইয়র্কের এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সম্মানে নিজ সরকারি বাসভবনে অভ্যর্থনার আয়োজন করেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ও ফার্স্ট লেডি শার্লিন ম্যাক্রে। বাংলাদেশি সহ বিভিন্ন এশীয় কমিউনিটির 5 শতাধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়র বিল ব্লাজিও নিউ ইয়র্কবাসীদেরকে নির্ভয়ে ট্রাম্প প্রশাসনের বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অভিবাসীদের অবদানেই নিউ ইয়র্ক নিরাপদ এবং সমৃদ্ধি শহরে পরিণত হয়েছে। আমরা এখানে বিদ্বেষকে প্রশ্রয় দিতে পারি না। অভিবাসীদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান ইমিগ্রেশন কমিশনার নিশা আগরওয়াল। এই শহরে অনেক এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন। তারা প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিউ ইয়র্কের সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন। আর নিউ ইয়র্ক প্রশাসনও তাদের নিরাপত্তার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তার ব্যবস্থা করেছেন। নিজেদের উন্নয়নে কমিউনিটিকে আরো সচেতন ও সংঘবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা। আমি চাচ্ছি যে বাঙালিদের হলো সিটি সার্ভিসেস যে আছে আইটি এনওয়াইসি নতুবা অ্যাকশন এনওয়াইসি, আমি চাচ্ছি যে মানুষের এই অ্যাক্সেসটা থাকবে। বাঙালিরা লন্ডনে থাকে মেনি জেনারেশনস, ওরা ওখানে এমপি, তো ইনশাআল্লাহ আমরা এখানে এমপি হতে পারবো, কিন্তু সময় লাগবে। কমিউনিটির সহায়ক যে সমস্ত তহবিল আছে, যে সমস্ত সিটির ফান্ড আছে, সেখান থেকে আমরা সুযোগ সুবিধা অর্জন করতে পারবো। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অর্জন বলে আমি মনে করি। অভিবাসী হিসাবে অবদানের জন্য লস অ্যাঞ্জেলেসের ডেইলি শোর স্বনামখ্যাত মুসলমান কৌতুক শিল্পী ভারতীয় বংশোদ্ভূত মিনাজ হাসানকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র ব্লাজিও। নিউ ইয়র্ক নগরীতে বর্তমানে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অভিবাসীর সংখ্যা 13 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসী রয়েছে 5 লাখ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কাগজপত্রহীন 1378 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। সংস্থাটি জানায়, গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা মাদক চোরা কারবারি, নারী পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের কারো কাছে যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে আটককৃতরা কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছুই জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিরোধী নীতি গ্রহণের পরেই দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক অভিযানে নামে ইমিগ্রেশন পুলিশ। চলমান এই অভিযান তারই অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠা বিদ্রোহীদের সঙ্গে ঐক্যের বড় সুযোগ। মন্তব্য আসাদের, সব পক্ষকে আস্তানা শান্তি চুক্তি মেনে চলার আহ্বান জাতিসংঘের। রাজনৈতিক সমঝোতায় ইসরায়েল ফিলিস্তিন চলমান দ্বন্দ্ব অবসানের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার সোচিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুপক্ষকেই আন্তর্জাতিক আইন মেনে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা কামনা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর মধ্যেই ফিলিস্তিনের রামাল্লায় ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তির দাবিতে অনশনরত বন্দীদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রামাল্লায় র্যালি বের করে শত শত ফিলিস্তিনি। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ইসরায়েলি বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেটের পাশাপাশি গুলিও ছোড়ে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। বিক্ষুব্ধ তরুণরাও পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হয় অন্তত 11 ফিলিস্তিনি। আমাদের অনেক নেতা বিনা দোষে জেলে বন্দী আছেন। দিনের পর দিন অনশন পালনের কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।
এ অবস্থায় চলমান সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আলোচনা শেষে দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে রাশিয়ার হস্তক্ষেপ কামনা করেন। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে দ্রুত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের উপর গুরুত্ব আরোপ করেন রুশ প্রেসিডেন্ট। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে আমরা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সরাসরি আলোচনা শুরুর চেষ্টা চালিয়ে যাব। সবার উচিত একক কোনো পক্ষকে সমর্থন না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে চলমান সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া। শান্তিপূর্ণ উপায়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। 1967 সালের সীমানা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে, আর এজন্য আমরা কৃতজ্ঞ। আশা করি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দুই নেতার এই বৈঠক চলাকালে পশ্চিম তীরের বেথলেহেমে পুতিন কনভেনশন সেন্টার নামের একটি সম্মেলন কেন্দ্র উদ্বোধন করা হয়। রাশিয়ার অর্থায়নে গড়ে তোলা এই কনভেনশন সেন্টারে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুতিন আব্বাসের বৈঠক ও সংবাদ সম্মেলন সরাসরি দেখেন ফিলিস্তিন সরকারের কর্মকর্তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইয়েল কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। 32 বছর বয়সী এক বন্দুকধারী একটি বাড়িতে 3 জন নারীকে জিম্মি করে। জরুরি সাহায্যের আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ওই বন্দুকধারী পুলিশ কর্মকর্তা কেভিন মেইনহার্টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান মেইনহার্ট। পুলিশের সঙ্গে গোলাগুলির 4 ঘণ্টা পর আহত অবস্থায় বন্দুকধারীকে আটক করা হয়। তবে তার আগেই জিম্মি করা 3 নারীর 2 জনকে হত্যা করে সে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে জড়ায় 2 দেশের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মানিশ মেহতা জানান, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে অতর্কিত গুলি করলে ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। এ সময় পাকিস্তানি সেনারা গোলা নিক্ষেপ করলে 2 বেসামরিক নাগরিক নিহত হয়। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারতীয় সেনাদের এ দাবি নাকচ করে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ভারতীয় সেনারা আগে গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। সম্প্রতি 2 ভারতীয় সেনা নিহতের পর কাশ্মীর সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো ভারতে আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস বলেছেন, পাক ভারত সীমান্ত রেখায় আবারও গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে 2 দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। 2016 সালেও সীমান্তে এমন ছোটখাটো ঘটনা থেকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার মার্কিন প্রশাসন পাক ভারত সম্পর্কের অবনতির জন্য ইসলামাবাদকে দায়ী করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। পাকিস্তানের অভ্যন্তরের ভারত বিরোধী জঙ্গিবাদী তৎপরতা বন্ধে নওয়াজ শরীফের সরকার ব্যর্থ বলেও উল্লেখ করা হয়। জয়শী মোহাম্মদ, লস্করি জঙ্গি এবং পাক আফগান সীমান্তে তালেবানের মতো জঙ্গিরা ভারত, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানানো হয়। গত বছর পাঠানকোট হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ জঙ্গিদের ব্যাপারে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিলেও দেশটির সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলেও সমালোচনা করেছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে ফিলিপিন্সের সেনা মোতায়েন। চলমান সংকট সমাধানে ভিয়েতনামের সঙ্গে আলোচনার দাবি বেইজিংয়ের। রাশিয়ার উদ্যোগে 4টি অঞ্চলে কার্যকর হওয়া নিরাপদ অঞ্চল সরকার ও বিদ্রোহীদের মধ্যে ঐক্যের পথ ত্বরান্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাইরের শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য সিরীয় বিদ্রোহীদের গোপনে অস্ত্র দিয়ে এর আগে একাধিকবার যুদ্ধবিরতি বানচাল করেছে বলে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অভিযোগ করেন তিনি। এদিকে সিরিয়া বিষয়ে আসন্ন জেনেভা আলোচনা কার্যকর করতে আস্তানা চুক্তির ধারাগুলোর বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসচুরা।
রাক্কার কাছে তাবকা বাঁধ ও শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন বৃহস্পতিবারও ওই অঞ্চলে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যদের টহল দেখা গেছে। আইএস যেন আবারও বাঁধটি নিয়ন্ত্রণ নিতে না পারে এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে মার্কিন সমর্থিত কুর্দি ও আরব মিলিশিয়াদের এই বিদ্রোহী জোট। আটক বিদ্রোহীদের মুক্তি দেওয়ার বিষয়টি এখনো পুরোপুরি কার্যকর না হওয়ায় 16 মে জেনেভায় হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র 4 দিন সময় হাতে থাকায় সরকার ও বিরোধীদের মতপার্থক্য কমিয়ে আনতে রাশিয়া, তুরস্ক ও ইরানকে দ্রুত উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্চুরা। জেনেভায় এবার আমরা শুধু সিরীয় সরকার ও বিদ্রোহীদের মতপার্থক্যগুলো নিয়ে আলোচনায় বসতে যাচ্ছি। 4 দিনের এই আলোচনাকে কার্যকর করতে আস্তানা চুক্তির ধারাগুলো বাস্তবায়ন জরুরি। কিছু বিষয় পরের বৈঠকের জন্য ফেলে না রেখে দ্রুত শান্তির পথ ত্বরান্বিত করতে চাই আমরা। আস্তানা চুক্তির বাস্তবায়ন নিয়ে জাতিসংঘ প্রশ্ন তুললেও এর প্রশংসা করে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, 4টি অঞ্চলে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি বিদ্রোহীদের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করতে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। এর আগে নেওয়া বেশ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য বাইরের শক্তিগুলোকে দায়ী করেন তিনি। সিরিয়ায় রাজনৈতিক বিভক্তির মাধ্যমে কয়েকটি দেশ নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় বলেও বৃহস্পতিবার বেলারুশের একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে অভিযোগ করেন আসাদ। 4টি নিরাপদ অঞ্চল গড়তে রাশিয়ার এ উদ্যোগের প্রতি শুরু থেকেই আমাদের সমর্থন রয়েছে। নিছক যুদ্ধবিরতি নয়, এর মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যগুলো কমিয়ে আনা সম্ভব। আসলে যারা সংঘাত থেকে সরে এসে সরকারের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়, এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অস্ত্র সমর্পণ করা বিদ্রোহীদের ক্ষমা ঘোষণা করা হবে। চলমান এই যুদ্ধবিরতির সুযোগে পশ্চিমা দেশ ও তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা বিদ্রোহীদের হাতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে পারে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করে তিনি বলেন, আগ্রাসনকে বৈধতা দিতেই তার সরকারের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক হামলার অভিযোগ করা হয়েছে। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরাকে গোপনে সহযোগিতা দিয়ে তাদের বিরুদ্ধেই আবার লড়াই করার পশ্চিমাদের যে নীতি, তা আড়াল করতেই সিরীয় সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল ও দেশে তার বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যত্র ফেরাতেই সিরীয় বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। গত 4 এপ্রিল ইদলিবের খান শেখুন এলাকায় রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকারকে দায়ী করে 7 এপ্রিল ইদলিবের বিমান ঘাঁটিতে 59টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। দিলওয়ার হোসেন, সময় সংবাদ। ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে তা ইসরায়েলের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার সংগঠনটির নেতা সৈয়দ হাসান নসরুল্লাহ সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে ইসরায়েলের কোনো অংশই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পাবে না, আর সেই যুদ্ধ ইসরায়েলের মাটিতেই সীমাবদ্ধ থাকবে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সিরিয়া যুদ্ধে আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে। বরাবরই হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে তেল আবিব। গেল মাসে সিরিয়ার দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। কৃষ্ণ সাগরের সিনাব উপকূলীয় অঞ্চলে এ পরীক্ষা চালানো হয়। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইশকি জানান, ক্ষেপণাস্ত্রটি যে কোনো সময় 280 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এর মধ্য দিয়ে তুরস্ক আরও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে এক ধাপ এগিয়ে গেল বলেও দাবি করেন তিনি। 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্রটি তুরস্কের রকেটস্তান সামরিক অস্ত্র নির্মাণ কেন্দ্রে বানানো হয়েছে। বর্তমানে দেশটি ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে $200 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, দেশটির কাছে 160টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি বিবেচনায় রেখেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশটির কাছে অস্ত্র বিক্রি করা হচ্ছে বলে জানায় পেন্টাগন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা জোরদার করতে চাইছে বলেও পেন্টাগনের বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সুন্নিপন্থী আব্দুর রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে 2015 সালের মার্চ থেকে সৌদি জোটের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। typical scenario, multiple Patriot fire units would be deployed to provide overlapping. দক্ষিণ কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান লি বুং হুকে হস্তান্তরের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএসকে অভিযুক্ত করার পর এ দাবি জানালো পিয়ংইয়ং। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হত্যা পরিকল্পনায় যুক্ত থাকার অপরাধে লিকে আটক করে হস্তান্তরের দাবি জানানো হয়। একের এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পরমাণু অস্ত্রের পরীক্ষার প্রস্তুতি, কোরীয় উপদ্বীপের উত্তেজনার মধ্যে পিয়ংইয়ংয়ের দাবি করে তাদের নেতাকে জৈব রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হত্যা পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয় বলেও চলতি মাসের শুরুতে জানায় উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ায় 2 মার্কিন গোয়েন্দাকে আটকের খবর অস্বীকারের পাশাপাশি কোনো মার্কিন নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে ফিলিপিন্স। দেশটির পাশাপাশি চীনও প্যাগাসা নামে ওই দ্বীপটির মালিকানা দাবি করে থাকে। ফিলিপিন্সের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি জানায়, গত সপ্তাহ থেকে দ্বীপটিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ম্যানিলা। 3 কোটি 20 লাখ মার্কিন ডলার ব্যয়ে দ্বীপটির সম্প্রসারণেরও পরিকল্পনা করছে তারা। চলতি মাসের শুরুতে ফিলিপিন্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দ্বীপটিতে যে কোনো স্থাপনা তৈরি অবৈধ হবে এবং তা ম্যানিলা বেইজিং সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছিলেন। চীন, ফিলিপিন্স ও ভিয়েতনামের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ থাকা স্প্রাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপে এই প্যাগাসা। এদিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এই সমুদ্র অঞ্চলে ভিয়েতনামের সঙ্গে বিরোধ থাকা বিষয়গুলোর শিগগিরই শান্তিপূর্ণ সমাধান আশা করছেন তারা। ফিলিপিন্সে চলমান মাদক বিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে অন্তত 50টি দেশের প্রতিনিধিরা এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। এছাড়াও ফিলিপিন্সের উদ্ভূত সমস্যা সমাধানে 257 জন বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর করা সুপারিশনামা সম্মেলনে উত্থাপন করা হয়। আগামী সেপ্টেম্বরের সম্মেলনের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে প্রতিবেদন দিতে ফিলিপিন্সকে বলা হয়েছে। সুপারিশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য দেশটির প্রতি আহ্বান জানানো হয়। জাতিসংঘে ফিলিপিন্সের প্রতিনিধি জানান, এসব সুপারিশ দেশটির উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশিরভাগ রাষ্ট্রে ইউক্রেনের নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশের বিষয়ে নতুন একটি নীতির অনুমোদন দিয়েছেন জোট নেতারা। তবে ব্রিটেন ও আয়ারল্যান্ড এর আওতার বাইরে থাকবে। বৃহস্পতিবার ইইউ এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। নতুন এই নীতির আওতায় ইউক্রেনের বায়োমেট্রিক পাসপোর্টধারীরা ভ্রমণ, ব্যবসা বা পরিবারের সঙ্গে দেখা করা সহ যে কোনো উদ্দেশ্যে ইউরোপে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। 180 দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে একটি দেশে সর্বোচ্চ 90 দিন অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে কাউকেই সেখানে স্থায়ীভাবে বসবাস বা কাজ করতে দেওয়া হবে না। ইয়েমেনে গেল 2 সপ্তাহে কলেরা রোগে আক্রান্ত হয়ে অন্তত 47 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গেল কয়েক মাস ধরে ইয়েমেনে আবারও কলেরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিনিধি জানান, বর্তমানে কেবল ইয়েমেনের রাজধানী সানাতেই 2500-এর মতো মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়েছে। নিরাপদ খাদ্য ও পানির অভাবই এই রোগের মূল কারণ বলেও জানান তিনি। ওই কর্মকর্তা বলেন, কলেরা মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে দেশটিতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ইয়েমেনে গেল বছরের অক্টোবর মাসে কলেরা রোগে আক্রান্ত হয়ে
1410 জনের মৃত্যু হয়। মালয়েশিয়ায় আগাম জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। আগামী বছর নাজিব রাজাকের ক্ষমতা গ্রহণের 2.5 বছর পূর্ণ হবে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি স্টেডিয়ামে দলীয় অনুষ্ঠানে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতির আহ্বান জানিয়ে নাজিব বলেন, আগামী নির্বাচন 2018 সালের আগেই অনুষ্ঠিত হতে পারে। গেল বছর দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা। এর কয়েক মাস পরে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন তিনি। বিদেশি শ্রমিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এক মালয়েশীয় ইমিগ্রেশন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পরিচালক মোহাম্মদ ফাউজি মোহাম্মদ জানান, সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। কমিশন তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে তদন্ত করছে বলেও জানান তিনি। এর আগে 37 বছর বয়সী এই কর্মকর্তার বিরুদ্ধে 2,79,00,000 রিঙ্গিত বেআইনিভাবে আয়ের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তার 2.5 কোটি রিঙ্গিতের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দামি গাড়ি, মূল্যবান ঘড়ি, বাড়ি ও 10 লাখ রিঙ্গিতের ব্যাংক ডিপোজিট রয়েছে। বর্তমানে ঘুষের বিনিময়ে পারমিট পাওয়া শ্রমিকদের খুঁজছে কমিশন। মুসলিম সমাজে বিবাহ বিচ্ছেদে ব্যবহৃত 3 তালাক অসাংবিধানিক বলে ঘোষণা করতে আদালতে আবেদন জানিয়েছে ভারতীয় সরকার। সরকার বলছে এটি নারীর মর্যাদা আর লৈঙ্গিক ন্যায় বিচারের বিরুদ্ধে। 3 তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের চর্চাকে চ্যালেঞ্জ করা কয়েকটি পিটিশনের ওপর মুক্ত শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, তারা 3 তালাক নামে পরিচিত ওই চর্চার সঙ্গে ধর্মের মৌলিক সম্পর্ক আছে কিনা তা পরীক্ষা করবে। যেসব মুসলিম সংগঠন এই চর্চাকে সমর্থন করে তারা বলছে এটা বিশ্বাস আর ব্যক্তিগত আইনের বিষয়, এটি পর্যালোচনায় আদালতের ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের মন্টানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার 6 দিন পর এক পর্বতারোহী নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ম্যারিলিন কোনেলি নামে 23 বছর বয়সী ওই তরুণী এই দীর্ঘ সময় পাশের একটি ঝর্ণা থেকে পানি খেয়ে বেঁচেছিলেন। ক্ষুধায় তিনি নিস্তেজ হয়ে পড়লেও শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না। পরে উদ্ধারকারী দল তাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান তার পরিবারের সদস্যরা কোনেলিকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। কোনেলি বেশ দক্ষ অভিযাত্রী হওয়ায় ওই দুর্গম পরিবেশেও টিকে থাকতে পেরেছেন বলে জানায় তার স্বজনরা। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। FBI এর তদন্তের জেরে ট্রাম্পের ক্ষমতা হারানোর আশঙ্কায় কমিকে বরখাস্তের কারণ। অভিযোগ ডেমোক্র্যাটদের। তদন্তে নিজের নাম ছিল না, দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা নিউ ইয়র্কে সফল হবে না। বাংলাদেশি সহ এশীয়দের আশ্বস্ত করলেন মেয়র, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং রাজনৈতিক সমঝোতাই ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের একমাত্র পথ। মন্তব্য পুতিনের। পশ্চিম তীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।